এই দুটো ওয়ার্ডের এক্সপ্লেনেশন আমি আগের দিন আপনাদেরকে বলে দিছিলাম। সেটা হচ্ছে OLTP আর OLAP। ওয়ার্ড দুটোর মানে মনে আছে নাকি? আমি আরেকবার বলতেছি। OLTP আর OLAP এটা হচ্ছে একটা, OLTP টা হচ্ছে অনলাইন ট্রানজাকশন প্রসেস আর OLAP টা হচ্ছে অনলাইন অ্যানালাইসিস প্রসেস। আমরা যে ডাটা মাইনিং বা ডাটা ওয়্যারহাউসিং নিয়ে পড়তেছিলাম, সেটার যদি আমরা অনলাইনে কোনোভাবে এটাকে করি বা অনলাইন কোনো মেটেরিয়াল বা অনলাইনে পুরো জিনিসটাকে সেট আপ করি, তখন সেই জিনিসটার যে ট্রানজাকশনের যে প্রসেস, ডাটাগুলো ট্রানজাকশন হওয়া, ডাটাগুলোর মানে এন্ট্রি দেওয়া বা সেখান থেকে একটা আউটপুট জেনারেট করা, এই যে ট্রানজাকশন প্রসেসটা, এই ট্রানজাকশন প্রসেসটাকে বলা হচ্ছে OLTP। আর OLAP যেটা, সেটা হচ্ছে এই পুরো প্রসেসটা থেকে যে অ্যানালাইসিস করে আমি যে ডাটাটা নিব বা যে ডিসিশনটা নিব, সেই ডিসিশন নেওয়ার জন্য যে অ্যানালাইসিস প্রসেসটা হয় সেটাকে বলা হয় OLAP। এখানে ইউজার যারা থাকে, টিপির ক্ষেত্রে যারা ট্রানজাকশন করতেছে, সেক্ষেত্রে যারা প্রতিদিন ডে টু ডে ইউজ করতেছে, ডাটা এন্ট্রি দিতেছে, ডাটা সেখান থেকে ইউজ করতেছে বা সেখান থেকে আউটপুট বের করতেছে, এই ধরনের যারা, তারা হচ্ছে গিয়ে ইউজার। আর অ্যানালাইসিস এর ক্ষেত্রে যেটা হয়, অ্যানালাইসিস তো অ্যাকচুয়ালি করতে হয় ম্যানেজার লেভেলে, অ্যানালাইসিস তার ওভাবে হয় না। সো অ্যানালাইসিস এর পুরো পার্টটা চলে যায় ম্যানেজার লেভেলে। তো ডিসিশন মেকিং পার্টে যারা থাকে তারা করে হচ্ছে অ্যানালাইসিস, ডিসিশন সাপোর্ট যেটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমার ডাটাবেজে যে সাপোর্টটা থাকে সেটা ট্রানজাকশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন বেস থাকে, আর অ্যানালাইসিস এর ক্ষেত্রে সাবজেক্ট ওরিয়েন্টেড থাকে। এই জিনিস এই দুজন ডিফারেন্সটা আমি অ্যাকচুয়ালি আগের দিন বলছি, আমি আজকে এই ডিফারেন্সে না যাই। সো এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে এই ব্যাপারটা আসে। অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে এরা দুইজন অ্যাকচুয়ালি দুইটা টার্ম হয়, এই দুইটা টার্মে দুইজন ডিফারেন্ট ইউজার থাকে, দুইটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে এরা কাজ করে। আচ্ছা, এখান থেকে আমরা যে পার্টটাতে নেক্সট যাব, সেই পার্টটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে আমরা তো বলতেছি ডাটা অ্যানালাইসিস করতেছি বা ডাটা নিয়ে কাজ করতেছি, ডাটা সাবমিট করতেছি। ডাটা আমরা যে সাবমিট করতেছি বা অ্যানালাইসিস করতেছি, এখান থেকে ডাটা আবার নিয়ে ইউজ করতেছি, তো আমরা তো ইজিলি এখানে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ইজিলি ইউজ করতে পারি। তাহলে আমরা কেন ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ না করে আমরা কেন একটা ডাটা ওয়্যার হাউসিং এই জিনিসটার নাম দিতেছি? আমরা পুরো জিনিসটার নাম কেন ডাটা ওয়্যার হাউসিং দিতেছি? আচ্ছা, আমি ডাটা ওয়্যার হাউসিং পুরো জিনিসটাতে যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে শুনতে চাই। আমি ডাটা ওয়্যার হাউসিং এর ডেফিনিশন অনেকবার বলছি, আপনারা কি কি আমাকে ডাটা ওয়্যার হাউসিং এর ডেফিনিশন আজকে বলতে পারবেন? ডাটা ওয়্যার হাউসিং এর ডেফিনেশন বলতে পারবেন কেউ আজকে? ম্যাম আজকে তো বলতে পারবো না, দেখতে হবে। আজকে বলতে পারবো না সেটা তো কথা না, আমি আপনাদের বেসিক আইডিয়াটা, আপনারা কোর্সের নামই ডাটা মাইনিং আর ডাটা ওয়্যার হাউসিং, এখনো যদি সেই জিনিসটাই ক্লিয়ার না হয়, তাহলে আগে পড়ে তো অ্যাকচুয়ালি লাভ নাই। আমি আচ্ছা আজকে অনেকেই জয়েন করছেন যেহেতু, সেহেতু আমি ডেফিনেশনটা একটু বলে নেই। ডাটা মাইনিং এর ডেফিনেশন আজকে আমি অবশ্যই যাবো না, আমি ডাটা ওয়্যার হাউসিং টাই বলবো। ডাটা ওয়্যার হাউসিং ইজ আ সাবজেক্ট ওরিয়েন্টেড ইন্টিগ্রেটেড টাইম ভেরিয়েন্ট নন ভোলাটাইল কালেকশন অফ ডাটা ইন সাপোর্ট অফ ম্যানেজমেন্ট ডিসিশন মেকিং প্রসেস। ডাটা ওয়্যার হাউসিং যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই যে ডাটাটা আমি নিব, সেই ডাটাটা মানে সাপোজ আমার কাছে অনেক হিউজ ডাটা আছে, অনেক হিউজ ডাটা আছে, ডাটাগুলো এখন ডিফারেন্ট ডিফারেন্ট ডাটা হইতে পারে, সেখান থেকে আমি আমার সাবজেক্টের সাথে রিলেটেড, আমি যে সাবজেক্টে কাজ করতেছি সেটার সাথে রিলেটেড, সেটার সাথে ইন্টিগ্রেটেড অর্থাৎ রিলেশনাল ডাটা। তারপরে ওই টাইম ভেরিয়েন্ট দেখা যাচ্ছে আমার প্রিভিয়াস ডাটা, যেমন সাপোজ আমি আপনাদের যদি বলি রয়্যালের ডাটা, সব ডাটা নিয়ে আমি কাজ করব। আমার রয়্যালের যত ডাটা আছে, এখন রয়্যাল ইউনিভার্সিটিতে এখন প্রচুর ডাটা আছে। আমাদের রয়্যাল ইউনিভার্সিটি মোটামুটি জবের থেকে এস্টাবলিশড হয়েছে তখন থেকে প্রচুর ডাটা রয়্যাল ইউনিভার্সিটিতে আছে, প্রিভিয়াস স্টুডেন্ট আছে, বর্তমানে স্টুডেন্ট আছে, প্রিভিয়াস অনেক টিচার ছিল তাদের ডাটা আছে, আর অনেক এমপ্লয়ি ছিল, তারপরে অনেক লাইব্রেরিতে অনেক বই আরো নতুন অ্যাড হয়েছে, মানে সবকিছুই কি মানে প্রতিনিয়ত অ্যাড হচ্ছে। যেমন আপনারা এই যে সামারের মিড টার্ম এক্সাম দিবেন, সো আপনাদের মিড টার্মের রেজাল্ট এখানে যে অ্যাড হয়ে যাবে।
এরকম প্রচুর ডাটা আছে। সাপোজ আমি জানতে চাচ্ছি যে এখন আপনারা যারা আমার স্টুডেন্ট তারা হচ্ছে আহ তাদের আমি এর আগে এক্সাম্পলটা দিছিলাম, তারা তারা কোথায় অ্যাকচুয়ালি তাদের কয়জন ঢাকায় থাকে, কয়জন ঢাকার বাইরে থাকে, এই জিনিসগুলো আমি জানতে চাচ্ছি। তাহলে আমার হচ্ছে কি লাগবে, এই পুরো যে ডাটা বেস আছে রয়্যালে, এখান থেকে শুধু বর্তমানে আপনারা যারা স্টুডেন্ট, এক্সিস্টিং স্টুডেন্ট, শুধু তাদের, এই যে সাবজেক্ট ওরিয়েন্টেড, ঠিক আছে, যে এখন যারা স্টুডেন্ট আছেন তাদের ডাটা লাগবে। তাদের কোন ডাটাটা লাগবে, তাদের যেই অ্যাড্রেস যেটা ওটা লাগবে। ইটস নট দ্যাট তাদের রেজাল্ট বা তারা লাইব্রেরি থেকে কি বই ইস্যু করছে, এগুলোর আমার এক্সট্রা ডাটার কোনো দরকার নেই। সো সাবজেক্ট ওরিয়েন্টেড মিন্স আই অনলি ওয়ান্ট টু হ্যাভ দ্য অ্যাড্রেস অফ দ্য স্টুডেন্ট। সো অ্যাড্রেস, সো অ্যাড্রেস ইজ দ্য সাবজেক্ট। ওকে, ইন্টিগ্রেটেড অ্যাড্রেস রিলেটেড হইতে গেলে দেখা যাবে অনেকে অ্যাড্রেসের মধ্যে কেউ পার্মানেন্ট অ্যাড্রেস দিচ্ছেন, কেউ হচ্ছে কারেন্ট অ্যাড্রেস দিচ্ছেন। সো ইন্টিগ্রেট করতে গেলে আমাকে কারেন্ট এবং পার্মানেন্ট দুটো অ্যাড্রেসই নিতে হবে। টাইম ভেরিয়েন্ট, টাইম ভেরিয়েন্ট সাপোজ আমি জানতে চাচ্ছি এক্সিস্টিং, এখন যারা আমার প্রেজেন্ট স্টুডেন্ট, আমি শুধু তাদের অ্যাড্রেসটা জানতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি প্রিভিয়াস যারা স্টুডেন্ট ছিল তাদের ডাটা নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো দরকার নেই, ঠিক আছে। সো এই যে ডাটাগুলা, এই ডাটাগুলা কালেক্ট করা, এই কালেক্ট করাটাই হচ্ছে আমার ওয়্যার হাউস করা। ডাটা মাইনিং আমি আপনাদের বলছিলাম, ডাটা মাইনিং আরো একটা স্টেপ যাবে, অর্থাৎ এখান থেকে একটা রিপোর্ট বা একটা ডিসিশন, একটা ফাইনালি আমি একটা রিপোর্ট দেখতে পারবো আফটার যদি আমি ডাটা মাইন করি। বা যদি শুধু ডাটা ওয়্যার হাউস করি, ডাটা ওয়্যার হাউস মানে এই যে এই ডাটা গুলাকে শুধু সেপারেট করা টু হেল্প টু মেক ডিসিশন, একটা ডিসিশনকে মেক করার জন্য আমি একটা ডাটাগুলোকে কালেক্ট করে, জাস্ট ডাটাগুলোকে রেডি করে, এক্স্যাক্টলি ওই ডাটাগুলোকে রেডি করে দেওয়া, এই ডাটাটাই হচ্ছে কি ডাটা ওয়্যার হাউস। দিস ইজ দ্য ডাটা ওয়্যার হাউস। আমি আপনাদের এর আগে বহুবার ডেফিনেশন বলছি, অনেকে ক্লাস করেনি, আজকে অনেকে প্রথম করতেছেন দেখতেছি। আচ্ছা, সো এই যে ডাটা কালেকশন করে আমি রাখতেছি বা ডাটা নিয়ে আমি কাজ করব বলে, ডিসিশন মেক করব বলে ডাটাগুলোকে যে আমি সেপারেট করলাম, সো আমি ইজিলি তো আমি জিনিসটাকে ডাটা বেসে রাখতে পারি, ওখান থেকে আমি নিয়ে ডাটা নিয়ে কাজ করতে পারি। কেন আমি একটা সেপারেট ডাটা ওয়্যার হাউস ইউজ করতেছি? কারণ ডাটা বেস থেকে ডাটা ওয়্যার হাউসের পারফরমেন্স একটু হাই। কিভাবে হাই হচ্ছে সেটা হচ্ছে এখানকার যে এক্সেস মেথড আছে বা এখানকার যে ইন্ডেক্সিং মেথড আছে বা কনকারেন্ট কন্ট্রোল আছে, রিকভারি যে মেথডটা আছে, এটা ডাটাবেসের থেকে আরেকটু বেটার। ডাটাবেসে আপনারা সবাই মোটামুটি ডাটাবেস কোর্স করছেন, সো ডাটাবেস সম্পর্কে ধারণা আছে। তো ডাটা ওয়্যার হাউসিং এর ক্ষেত্রে যে ডাটাবেসে আমরা কি করি, কোয়েরি করে করে ডাটাগুলোকে আলাদা করি, যে হ্যাঁ তাহলে দোজ হু আর কারেন্ট স্টুডেন্ট শো দা ডাটা, এরকম একটা কোয়েরি লিখতে হবে। কোয়েরি লেখার পরে তারপর আপনি ডাটাগুলো দেখতে পারবেন। বাট যখন ডাটা ওয়্যার হাউস, তখন এক্সাক্ট ওই ডাটাগুলো আমার কাছে আছে, ইন্ডেক্স করা আছে, গুছানো আছে, সুন্দর করে, মানে একটা মানে একটা সুন্দর, জাস্ট শুধু ওই ডাটাগুলো আমাকে শো করবে ওয়্যার হাউসের ক্ষেত্রে যেগুলো আমার প্রয়োজন। সো আমার এক্সেসটাও ইজি। সো দ্যাট ইজ ওয়াই একটা পারফরমেন্সের ব্যাপার আছে। আরেকটা হচ্ছে গিয়ে আমি ওয়্যার হাউসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমি অনলাইন ট্রানজাকশন করতে পারছি, অর্থাৎ অনলাইনে আমি ডাটা এন্ট্রি দিতে পারতেছি, অনলাইন অ্যানালাইসিস করতে পারতেছি, যেটা ডাটা ওয়্যার হাউসিং এর ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিচ্ছে। বাট ডাটা বেস এর ক্ষেত্রে যদি আপনার ডাটাবেসটা কোনো ডাটাবেসের ক্ষেত্রে আবার সেটাকে ডাটা আবার করতে হয়, সেজন্য ওয়্যার হাউসটা সবসময় অনলাইন, সরি ডাটাবেসটা সবসময় অনলাইন সাপোর্ট দিচ্ছে না, বাট ওয়্যার হাউসে একটা অনলাইন সাপোর্ট থাকে। সো এখানে একটা আরেকটা জিনিস আমরা ডাটা ওয়্যার হাউসে দেখতে পারি, একটা মাল্টি ডাইমেনশনাল ভিউ দেখতে পারি, যেটা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। একটা মাল্টি ডাইমেনশনাল ভিউ আকারে ডাটা ওয়্যার হাউসটা আমাদের সামনে শো শো করতে পারি আমরা। আর আরো কিছু ফাংশন আছে, যেমন ডাটাবেসে কিছু মিসিং ডাটা বা হিস্টোরিক্যাল কিছু ডাটা থাকে, বাট ডাটা ওয়্যার হাউসের ক্ষেত্রে একদম মানে কারেন্ট ডাটা গুলো নিয়ে আমরা কাজ করি। ডাটা কনসিডারেশন মিন্স যে হচ্ছে গিয়ে একটা সামারাইজেশন অফ ডাটা থাকে, যে বললাম ডাটা বেসে অনেক সময় যেমন হচ্ছে গিয়ে আমাকে ডাটাবেস থেকে কালেক্ট করতে, আপনাদের সবার অ্যাড্রেস কালেক্ট করতে গেলে হয়তো বা দেখা যাচ্ছে আপনারা মাস্টার্স এর স্টুডেন্ট বা এরকম কোন একটা আহ শর্ত দিয়ে বা কিছু একটা মানে ওই যে বললাম একটা কোয়ারি লিখতে হবে। বাট যদি আপনি শুধু ডাটা ওয়্যার হাউসে দেখতে চান তাহলে আপনি পুরো ডাটাটা এজ এ সামারাইজড ভিউ হিসেবে দেখতে পারতেছেন, সো যার জন্য প্রবলেম হয় না। আর কোয়ালিটির ক্ষেত্রে আমি এর আগে আপনাদের ডাটা ক্লিনিং বা সলিড ডাটা, যেটা ডার্টি ডাটা থেকে কিভাবে ডাটা ক্লিন করে ডাটা সুন্দর একটা ডাটা আমরা পাবো, জিনিসটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি।
সো একটা কোয়ালিটি ডাটা পাইতেছি, আমি এক্সট্রা ডাটা বা কোনো মিসিং ডাটা না দিই, শুধু একটা কোয়ালিটি ডাটা আমি আমার সামনে দেখতে পারি। তো যার জন্য ডাটা ওয়্যার হাউসটা আমরা ইউজ করি, ডাটা বেস না ইউজ করি। আচ্ছা, এরপরে আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছিলাম যে আমরা বলছি এখানে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল একটা ভিউ দেখতে পারি। মাল্টি ডাইমেনশনাল ভিউ বলতে যেটা বোঝায়, ডাটা ওয়্যার হাউসের ক্ষেত্রে আবার যে ডাটার ভিউ এর যে একটা পার্ট, সেটাকে আমরা ডাটা কিউব নামের একটা ভিউ, একটা জিনিস আমরা দেখি। আমি দেখাচ্ছি দেখতে কিরকম হয়। ডাটা কিউব বলতে যেটা বুঝায়, সেটাকে কয়েকটা ডাইমেনশন থাকতে পারে, যেমন রো, কলাম, বা এরকম 3D ডাইমেনশন বা 4D ডাইমেনশন, এরকম কয়েকটা ডাইমেনশন আমরা দেখতে পারবো। আমি আপনাদেরকে একটু দেখাই। ডাটা কিউব বলতে সাধারণত এই যে এরকম একটা ভিউ বোঝায়, অর্থাৎ এরকম একটা ভিউ এর মাধ্যমে আমি পুরো আমার যে ডাটা ওয়্যার হাউসের যে ব্যাপারটা ওটা দেখতে পারবো। আচ্ছা, কিভাবে এই ভিউ পর্যন্ত আমরা আসবো, এই জিনিসটি একটু দেখে আসি। এই যে মাল্টি ডাইমেনশনাল ভিউ এর মাধ্যমে আমরা শো করবো, এটাকে ডাটা কিউব বলতেছি। ডাটা কিউব যেটা, সে পার্সপেক্টিভটা অ্যাকচুয়ালি আমরা এই কারণেই শো করি, টু অ্যানালাইজ করার জন্য ডাটাটাকে। এক্ষেত্রে আমরা কিছু ফ্যাক্ট নিয়ে সেই ফ্যাক্ট গুলোকে অ্যানালাইসিস করি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখেন। সো ডাটা কিউব ইজ দ্য সামারাইজড the measure with the respect set of dimension provide the summarization all subset of them। একটা জিনিস যেটা সাবসেট গুলোকে সবগুলোকে মিলে আমি এখান থেকে একটা সামারাইজ ভিউ দেখতে পারবো। যেমন এটাকে দেখেন, এটা আমরা 2D ভিউতে দেখি আগে। 2D ভিউতে সাপোজ আমার এখানে একটা সেলের একটা জিনিসের রিপোর্ট দেওয়া আছে, যেমন এখানে কতগুলো প্রোডাক্ট দেওয়া আছে, চেয়ার, টেবিল, ডেস্ক, সেলফ, বোর্ড, 5টা প্রোডাক্ট দেওয়া আছে। এই 5টা প্রোডাক্ট 99-এ বা 2000, 2001 এবং 2002 এই 4 বছরে কি পরিমাণ সেল হয়েছে। যেমন 99-এ যদি আমরা দেখি, চেয়ার 25টা সেল হয়েছে, টেবিল 10টা, ডেস্ক 56টা, সেলফ 19টা, বোর্ড 5টা। সো এটা হচ্ছে 99-এ এই জিনিসগুলো এই মানে কোয়ান্টিটিতে সেল হয়েছে। আবার 2000 এটা এই কোয়ান্টিটিতে সেল হয়েছে, 2001 এটা এই কোয়ান্টিটি, 2002 তে এই কোয়ান্টিটিতে সেল হয়েছে। তাহলে আপনারা নিচের রোটা একটু খেয়াল করেন। তাহলে আমি 99-এ কি এই 5টা প্রোডাক্ট টোটাল কত সেল হয়েছে তার একটা রিপোর্ট দেখতে পারতেছি। ওকে, আবার যদি ধরেন আমি কলাম বেসে যাই, লাস্ট কলামে আসতে, যেমন লাস্ট কলামের ফার্স্ট রোটা দেখলে আমি বুঝতে পারবো যে আমার এই 4 বছরে অ্যাকচুয়ালি কতগুলো চেয়ার সেল হয়েছে। সো দেখেন, একটা রিপোর্ট আকারে আপনি জিনিসটা দেখতে পারতেছেন। সো আবার যদি আপনি একদম লাস্ট রো, লাস্ট কলামে চলে আসেন, তাহলে আপনি এই জায়গাটায় কি পাইতেছেন যে এই 4 বছরে এই 5টা জিনিস টোটাল 598 কোয়ান্টিটিতে সেল হয়েছে। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি ফাইন্ড আউট এ রিপোর্ট। আপনারা যদি একটা রিপোর্ট দেখতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এইভাবে একটা কিউবের মধ্যে। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। যেটা হচ্ছে, তাহলে এই জিনিসটা হচ্ছে, এটাকে আমরা যেটা বলতেছি, এটা হচ্ছে ডাটা কিউব। সো ডাটা কিউবের মাধ্যমে আমরা একটা সামারাইজ রেজাল্ট দেখতে পাচ্ছি। আপনারা এরকম করে যদি ডাটা রিপ্রেজেন্ট করেন, তাহলে মনে করেন ইন শর্ট আপনারা পুরো জিনিসটা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, সো এই যে লাস্ট, আমরা এই ডাটা কিউবের ক্ষেত্রে মনে রাখবেন লাস্ট রো এবং লাস্ট কলাম যেটা, এটা হচ্ছে কি ওই রো বা ওই কলামের যে সামেশন পার্টটা দেখা যাবে। যেমন এই যে লাস্ট কলামের এই কলামের যদি এটা লাস্ট কলামটা খেয়াল করেন, প্রত্যেকটা রোর লাস্ট সামারাইজ পার্ট হচ্ছে এটা। আবার তেমনি লাস্ট রোটা যদি খেয়াল করেন, প্রত্যেকটা কলামের সামারাইজ সাম করে দিচ্ছে হচ্ছে লাস্ট যে রোর যে লাইনটা সেটা। তো এরকম করে একটা ডাটা কিউবের মাধ্যমে আমরা পুরো জিনিসটা একটা সামারাইজড ভার্সন দেখতে পারি। আচ্ছা, আরেকবার আমি ডাটা ওয়্যার হাউসের একটুখানি আরো কয়েকটা ওয়ার্ড আছে, sorry, data cube. In data warehouse literature, the most detailed part of a cube is called the base cuboid. Base cuboid. Base cuboid means এই যে যেখানে ইনফরমেশন গুলো থাকছে, অর্থাৎ লাস্ট কলাম এবং লাস্ট রো বাদ দিলে যেই মাঝখানে যে পার্টটা থাকতেছে, এটাকে বলা হচ্ছে বেস কিউবয়েড। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ডিটেলস গুলো আছে, যে প্রত্যেকটা জিনিস কত কোয়ান্টিটিতে সেল হয়েছে বা কোন ইয়ারে সেল হয়েছে, কোন প্রোডাক্ট, সেই ডিটেল পার্টটাকে বলা হচ্ছে বেস কিউবয়েড। আর যদি আমরা এটার হচ্ছে গিয়ে একদম ফাইনাল রেজাল্টটা দেখি, অর্থাৎ যেটা আমার, অর্থাৎ
4 বছরে টোটাল সবগুলো প্রোডাক্ট যে 598 কোয়ান্টিটিতে সেল হয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাপেক্স কিউবয়েড। ওকে, সো দিস ইজ দ্য বেস কিউবয়েড, দিস ইজ কল্ড দ্য ফাইনাল রেজাল্ট ইজ কল্ড দ্য অ্যাপেক্স কিউবয়েড। ওকে, আর ইন টোটাল ইটস কল্ড দ্য ডাটা কিউব। আর এইভাবে আমরা একটা জিনিস একটা জিনিস রিপ্রেজেন্ট করবো। আচ্ছা, এই রিপ্রেজেন্টেশনের যে ডাটা কিউব আমরা যে জিনিসটাকে বলতেছি, এটা অ্যাকচুয়ালি তিনটা পার্ট আছে, তিন ভাবে আমরা এই জিনিসটাকে শো করি। সেটা ডাইমেনশন আর মেজারমেন্টের উপর ডিপেন্ড করে ভাগ করা হয়েছে। একটাকে বলছি স্টার স্কেমা, স্নোফ্লেক স্কেমা, আর এটাকে বলছি ফ্যাক্ট কনসালটেশনস। ওকে, আচ্ছা, এগুলোতে যাওয়ার আগে আমি একটু আপনাদের কাছে শুনি যে আপনারা সবাই মোটামুটি ডাটাবেস কোর্স তো করছেন। ডাটাবেস কোর্স সবাই, মানে ডাটাবেস সম্পর্কে ধারণা আছে নাকি? যে ডাটাবেসে যেমন টেবিল থাকে, কিছু অ্যাট্রিবিউট থাকে, কিছু কি থাকে, এগুলার নাম আপনারা সবাই জানেন কিনা? জানি ম্যাডাম। আচ্ছা, জানেন, তার মানে আইডিয়া তো আছে যে একটা ডাটাবেস বানাইতে গেলে এখানে কিছু আলাদা আলাদা টেবিল থাকে, কিছু অ্যাট্রিবিউটের নাম থাকে, টেবিলে একটা কি থাকে, প্রাইমারি কি, ফরেন কি। আশা করি আপনারা এই নামগুলো জানেন। হ্যাঁ জি, শুনছেন হয়তোবা, এখন ওইভাবে ডেফিনেশন মনে পড়তেছে না, বাট শুনছেন এই ডেফিনেশন গুলা। তো আমি আমি খুব ডিটেলস যাব না আপনার, কারণ ডাটাবেস আর ডাটা ওয়্যারহাউস আলাদা জিনিস, বাট জাস্ট কনসেপ্টটা সেম বলে আমি জিজ্ঞেস করে নিলাম, তাহলে আমি এক্সপ্লেনেশন করলে বুঝতে পারবেন। আচ্ছা, আমাদের তিনটা ডাইমেনশনে মানে তিনটা রিপ্রেজেন্টেশন হয়, স্টার স্কেমা বলছে, স্নোফ্লেক্স বলছে, আর ফ্যাক্ট বলছে। স্টার স্কেমার ক্ষেত্রে যে মিডল যে টেবিলটা থাকবে এটাই অন্যান্য টেবিলের সাথে কানেক্ট। আচ্ছা, আমি ফিগারে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার স্টার স্কেমা। স্টার স্কেমা বলতে যেমন ধরেন এখানে আমার টোটাল 4টা টেবিল আছে। 4টা টেবিলে যেমন একটা টাইম টেবিল আছে, একটা ব্রাঞ্চ টেবিল আছে, একটা আইটেম টেবিল আছে, একটা লোকেশন টেবিল আছে। ঠিক আছে, 4টা আলাদা আলাদা টেবিল আছে। আর একটা মাঝখানে একটা ফ্যাক্ট টেবিল বলা হচ্ছে, একটা সেলস ফ্যাক্ট টেবিল বলা হচ্ছে। সেলস ফ্যাক্ট টেবিলের মধ্যে আমার এই বাকি যে 4টা টেবিলে আছে তাদের সবার প্রাইমারি কিটা এখানে অ্যাজ আ ফরেন কি হিসেবে থাকবে। আপনারা জানেন প্রত্যেকটা টেবিলে একটা প্রাইমারি কি থাকবে, এটা ইউনিক কি যেটাকে বলা হয়। সেই প্রাইমারি কি গুলো যদি আমি আরেকটা টেবিলে ইনসার্ট করি তখন সেই কি গুলাকে বলা হয় ফরেন কি। সো এই যে দেখেন টাইম কি, যেমন প্রাইমারি কি হচ্ছে টাইম কি, ব্রাঞ্চের ব্রাঞ্চ কি, আইটেমের আইটেম কি, লোকেশনের লোকেশন কি। সো ইচ এন্ড এভরি যে 4টা টেবিল আমার কাছে আছে, এই 4টা টেবিলে প্রত্যেকটা প্রাইমারি কি যদি আমি আরেকটা আমার যে মেইন যেটা আপনাদেরকে এখানে বলা হচ্ছে একটা মিডল কানেক্টেড একটা টেবিল থাকবে। সো মিডল একটা টেবিল আমি নিচ্ছি সেলস টেবিল, সেই সেলস টেবিলে এজ এ ফরেন কি হিসেবে বাকি প্রত্যেকটা টেবিলে প্রাইমারি কিটা থাকবে। এছাড়াও এটার আরো কিছু কি থাকবে, যেমন আরো কিছু কি এই টেবিলটা থাকতেই পারে। সো এই টেবিলের মধ্যে যদি বাকি সবগুলা টেবিলের মানে একটা মিডল টেবিল আমি ধরে নিচ্ছি যেখানে সবগুলো টেবিলের প্রত্যেকটার প্রাইমারি কি যদি এখানে থাকে তখন সেই জিনিসটা হয়ে যাচ্ছে এটা এই স্কেমাটাকে বলা হচ্ছে স্টার স্কেমা। অর্থাৎ প্রত্যেকটা টেবিলের প্রাইমারি কি অ্যাজ আ ফরেন কি হিসাবে যদি আমার এই টেবিলে এন্ট্রি নেয় তখন সেই টেবিলটাকে এই পুরো সিনারিওটাকে বলা হচ্ছে অ্যাজ আ স্টার স্কেমা। ঠিক আছে, ওকে। দেন নেক্সট আমাদের the schema we are going to read, that is the schema is called the snowflake schema. It is almost a part of like the star schema, but it has a different presentation. Like you can see it has some different more table which is connected to our existing table. In our previous figure you can already see that there are actually four table, not actually four, there is actually 5 table, and another 4 is connected with a common table. So in the snowflake schema same, there are actually 5 table, the rest 4 is connected with the middle one, but
these two table has a different parts. Like item table has a different it is connected with another table that is called the supplier table, and location is connected with another table that is called the city table. Okay, but the supplier table and the city table is not connected with my middle table. City table বা supplier table যেমন item এবং location table এর সাথে connected, but they are not connected with my middle table. So যদি আমার অন্যান্য টেবিলের আরো সাবসেট আসে, then it is called a slow fake schema. Okay, next scenario is called the fact consultation. এখানে আপনাদের যেটা হচ্ছে মিডল টেবিল বলে আমরা যে টেবিলটাকে বলতেছি, মিডল টেবিল এখানে মাল্টিপল টাইমস থাকতে পারে, এন্ড মিডল টেবিলের সাথে আরো নতুন মানে যেমন এখানে মাল্টিপল টাইমস হিসেবে আমি মিডল টেবিলটাকে নিচ্ছি, এবং মিডল টেবিল হ্যাজ জেনারেট more tables like this one shipper is connected with this table, but this shipper is not connected with the sales fact table. So the thing is the middle table can be transformed into some more table which is connected some new more tables. মানে আরো যদি আপনি বাড়াতে চান ডাটাবেসটাকে, অর্থাৎ ডাটাবেসে আরো যদি টেবিল অ্যাড করতে চান, বাট সাপোজ আমার যে প্রিভিয়াস যে মিডল টেবিল সেখানে আর জায়গা মানে আর কোনো আমি অ্যাট্রিবিউট এন্ট্রি করতে পারছি না, দেন আই উইল মেক আ নিউ সেম টেবিল, যেমন এটাকে বলা হচ্ছে সেলস ফ্যাক্ট টেবিল, এটাকে আমি নাম দিচ্ছি যে শিপিং ফ্যাক্ট টেবিল। শিপিং ফ্যাক্ট করার জন্য আমার কোথায় এটার জন্য প্রয়োজন হচ্ছে আমার আইটেম, লোকেশন এন্ড শিপার। আইটেম, লোকেশন এন্ড শিপার যেটার সাথে টাইমও কানেক্টেড আছে, বাট আপনারা খেয়াল করলে দেখবেন উই ডোন্ট নিড দ্য ব্রাঞ্চ হিয়ার, সেজন্য ব্রাঞ্চটা আমরা এখানে কানেক্ট করিনি। সো উই ক্যান টেক আ নিউ ফ্যাক্ট টেবিল which will be connected with the new tables, but if I need my previous table I will connect that. যদি previous table এর প্রয়োজন হয় তাহলে কানেক্ট করব, প্রয়োজন না হলে কানেক্ট করব না। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সিনারিও, আমি অ্যাজ আ এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখালাম। সো দিস ইজ দ্য মডেলস, আমাদের যে ডাটা কিউবে যে মডেল, সো এই মডেল গুলো তিনটে স্কেমা বা তিনটা ভিউ এর মাধ্যমে আমরা দেখতে পাই। আচ্ছা, I told you before that data cube could be 2 dimension আপনারা দেখতে পারতেছেন। Now if you want to see it in a 3 dimension, যদি 3 dimension দেখতে চান, this is an example of 3 dimension. Like suppose this part আপনারা xyz dimension xyz axis করে ধরে নিতে পারেন। So this one is called this part is showing us the product, like the product are VCR, PC, TV, these products. Okay, and this part is showing আপনারা XYZ যেটা ডাইমেনশন এক্সিস এর ক্ষেত্রে আপনারা 3D ডাইমেনশনের ক্ষেত্রে আপনারা যেটা দেখেন সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি XYZ dimension. So এখানে যদি আপনারা দেখেন এটা অ্যাকচুয়ালি Y dimension, this one is X dimension, and this one is called a Z dimension. XYZ axis, Y axis, X axis, Z axis. So Y axis say it is showing us the product, X axis it is showing us the dates here, and the Z axis is actually showing the country. So these products are selling in these dates and in these countries. Okay, so same আগে যেটা দেখছিলেন ওটার মতনই the last one, the last column বলেন, last row বলেন, last axis বলেন, everything is showing us the sum of everything. আপনারা এখানে কালার করে দেওয়া আছে। So these are my base cuboids হচ্ছে এগুলো base cuboids যেগুলো the light colors are my base cuboids, and these cuboids এটাকে কি বলছিলাম মনে আছে কিনা আপনাদের, আমি নিজেও ভুলে গেছি। এটাকে যেটা লাস্ট হচ্ছে এটা হচ্ছে apex cuboid, and the these datas are called the base cuboids. So if we going to the 3D dimension, these are my base cuboids, and this is my apex cuboid, and this is the sum. Suppose this is the sum of y axis, this is the sum of x axis, and this is the sum of z axis. So same যেটা 2D তে দেখছেন 3D তেও সেম হবে, জাস্ট আরেকটা axis এখানে আপনি এন্টার করতে পারতেছেন। So this is the 3D view of a data cube. Okay, আর এখানে আরো কিছু অ্যানালাইসিস দেওয়া আছে। এত অ্যাকচুয়ালি আমি এগুলার এত ডিটেলসে না যে আপনারা ডাটা কিউব পর্যন্তই আপনাদের যে
পরটুকু বিফোর দ্য মিডের সিলেবাস যেটা আমি বলতেছি সেই মিডের সিলেবাসটা ডাটা কিউব পর্যন্ত থাকুক, যে ডাটা কিউবটা কি। ওকে, সো ডাটা কিউব ইজ ইয়োর till now this is your midterm syllabus. মিডটার্মের যে পার্টটা এক্সামটা যেটা হবে সেই এক্সামটার সিলেবাস হচ্ছে এই দুটো লেকচার শিটই থাকতেছে। And whatever I teach you in my previous class and this class also, this is your midterm syllabus, and you are going to have the assignment topic on the basis of these two lecture sheets. Okay. Okay, before proceed, let me tell you, actually, many of you joined today for the first time. I already finished 2 lecture. Those who missed my lecture, there is a lecture video I post every week. You can follow that, and I can say there is a foreign student today join with us. Actually, you are the first one. Before that, all of the students are Bengali, so most of my lectures are in Bangla. I'm sorry for that. I didn't realize that any foreign student are going to join here. Okay, so hopefully not. It is not problem here, because till now, whatever I teach you, all the basics, আমি এখন আপনাদের খুব ডিটেইলস কিছু পড়াই নাই। All I think is basics of data mine, basics of data warehousing. Okay, hopefully you are going to you are able to answer the question, because it is a very easy one. আমি আপনাদের already the question I already submitted, so I know already. I give you an assignment on a very basic topics, but before going to do that, in my first lecture also and in this lecture also, there is a last slide which is actually telling you the topic you need to study. You can see this is the topics you need to study for the lecture 2. Most of the things are in the lecture, but some topic are not in the lecture sheet, but you can copy it and paste it in Google and you can search for it, you will get the answer. প্রত্যেকটা জিনিসই গুগলে সার্চ দিলে আপনারা অ্যানসার পেয়ে যাবেন, সো ইট ইজ নট আ বিগ ডিল হিয়ার। সো the question whatever, if you are not find the question answer in the lecture sheet, you can also search it in the Google and take the help from there. Okay, I really appreciate if you search more in the Google and find some more from there and add it to your assignment. That one will be more welcome. আপনারা যদি আরো কিছু অ্যাড করেন আমি সেটাকে আরো বেশি অ্যাপ্রিশিয়েট করব, আরো বেশি সেখানে আমি আপনাদেরকে নাম্বার দিব। এই ক্ষেত্রেই নাম্বার দিব কারণ এর থেকে বোঝা যাচ্ছে আপনারা ট্রাই করছেন যে হচ্ছে গিয়ে পড়ার বা স্টাডি করার। ওকে, আচ্ছা আমি আপনাদেরকে কিছু জিনিস বলে দেই। দ্য থিং ইজ, in my previous semester I got so many copy assignment. আপনাদের কোনোভাবে ধারণা হয়েছে আমি অ্যাসাইনমেন্ট খুলবো না, মেল খুলবো না, বা আমি জানি না আপনাদের কি ধারণা হয়েছে, বাট অ্যাকচুয়ালি আই এম নট ওপেনিং ইয়োর অ্যাসাইনমেন্ট ওয়ান টাইম, আই এম গোইং টু ওপেন ইট ফর দ্য 5 times or 10 times. আমি 5 থেকে 10 বার ওপেন করবো। চাইলে আমি আপনাদের যে 20 জনের মাস্টার্স এর স্টুডেন্টস 20 জনের সাথে 20 জনেরটা ক্রস চেক করবো। ওকে, আপনি আমাকে এত সোজা ভাবার কোনো কারণে আমি খুবই বাঁকা। সো কপি করা তো চাই করে না, আমি আপনাদের মাস্টার্স এর ক্ষেত্রে যে অ্যাসাইনমেন্ট দেই ইট ইজ আ ভেরি ইজি ওয়ান। আপনাদের কোনো কিছু জেনারেট করতে হয় না, অল দ্য থিং ইজ ইন দ্য লেকচার শিট, নাথিং ইজ আউট অফ লেকচার শিট। আউট অফ লেকচার শিটে কোনো কিছু আমি দেইনি, আগেও দেইনি, এবারও দেইনি। সো আপনাদের এরকম কপি করা তো কোনো প্রয়োজনই নাই। ওয়াই ইউ আর কপিং? একটা সামান্য একটা অ্যাসাইনমেন্ট জাস্ট কপি করে ইউ হ্যাভ টু পেস্ট ইট ইন আ ফাইল এন্ড সেন্ড ইট টু মি। এইটুকু কষ্ট আপনারা যারা করতে পারেন না, আপনাদেরকে নাম্বার দেওয়ার কষ্টটা আমি কেন করব? যারা কপি করছেন তাদেরকে আমি কোশ্চেন করলাম, এবং যারা করবেন তাদেরকে আমি কোশ্চেন করলাম যে আপনারা যদি একজনের কপি অ্যাসাইনমেন্ট আমাকে পাঠাই দেওয়ার মতন মানে এতটুকু আপনাদের যদি ইয়ে হয়, তাহলে আপনারা মাস্টার্স এর স্টুডেন্ট, আপনারা অলমোস্ট মোস্ট অফ ইউ আর এল্ডার দেন মি। আমি যতটুকু আপনাদেরকে ফেস টু ফেস ইয়ে করে দেখতে পাচ্ছি আপনারা বেশিরভাগই আমার চাইতে বয়সে বড়। আমি আপনাদের সাথে এতটা কঠোর হইতে চাই নাই, ঠিক আছে? আমি মানে আমার জন্য খুবই জিনিসটা কি বলবো, ইট ইজ নট অ্যাকচুয়ালি গুড ফর মি। আমি খুবই আনঅ্যাপ্রোপ্রিয়েট কথা আমি আপনাদের বলতে চাই নাই কখনো, আমি বলতে চাইতেছি না, আমি আপনাদের সাথে আনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যবহারেও যেতে চাইতেছি না, যেটা আমি অন্য ব্যাচের হয়তো বা আমি কি পরিমাণ বকা দিছি আপনাদের কোনো আইডিয়াও নেই।
মানে আমি ওদের কি পরিমাণ ঝাড়ছি যে হচ্ছে গিয়ে কপি করার জন্য। আপনাদের সাথে আমি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজে যেতে চাচ্ছি না। অল অফ ইউ আর এল্ডার দেন মি, মোস্ট অফ ইউ আর এল্ডার দেন মি, কয়েকজন বাদ দিলে বাকি বেশিরভাগই আপনারা আমার চাইতে বয়সে বড়। আমি আপনাদের কি করতেছি, রিকোয়েস্ট করতেছি আরেকবার কপি করবেন না। আপনারা কপি করলে আমি আপনাদের নাম্বার দেওয়ার কষ্ট একটু করব না, এক ফোটাও করব না। গতবার জেনার পাইছেন, এবার সেটাও পাবেন না। ফেল করবেন, আদারওয়াইজ ডি পাবেন। এর চেয়ে বেশি আমি আপনাদের দিব না, আমি আগেই বলে দিচ্ছি। আমি কিন্তু অ্যাকচুয়ালি অতটা ভালো না, হয়তোবা মাস্টার্স এর স্টুডেন্টদের সাথে আমি এতটা কঠোরে যেতে চাই না। আপনারা অনেকে জব করেন, অনেকেই করেন। এখন ইউ আর ডুইং দ্য ক্লাস সিটিং ইন দ্য হোম, almost you have a holiday like Friday or something like that, you have a holiday, just give a 30 minutes ও লাগবে না, 15 minutes just বসবেন, বসে অ্যাসাইনমেন্টটা দেখে অ্যানসার গুলা just you make a file and send it to me. Okay, it is a very easy task, just take a 15 minutes or 20 minutes from your life, but don't do copy. আমি বারবার বলছি, এবার কপি পাইলে আমি আপনাদের সোজাসুজি ফেলে পাঠিয়ে দিব, সরি। আমি এবার কোনো প্রকার কোনো কনসিডারেশনে যাব না, সো এবার ফেলে চলে যাবে। আর আরেকটা জিনিস বলবো, ফ্রেন্ডকে তো অবশ্যই হেল্প করবেন, ফ্রেন্ডকে হেল্প করে আমরাও সবাই হেল্প করি। বিফোর সেন্ডিং ইউর অ্যাসাইনমেন্ট টু এনি ফ্রেন্ড, আমাকে আগে সেন্ড করে দিবেন, আগে আমাকে সেন্ড করবেন, দেন সেন্ড ইট টু ইউর ফ্রেন্ড। তারপর ফ্রেন্ড ওটা কপি করবেন না, ফ্রেন্ড ওটাকে এডিট করবে, ফ্রেন্ড ওটাকে চেঞ্জ করবে, সেটা তাদের ব্যাপার। বাট ফ্রেন্ডকে পাঠানোর আগে আগে আমাকে পাঠাই দিবেন। আমার কথা ক্লিয়ার হয়েছে? বিফোর সেন্ডিং ইট টু এনি অফ ইউর ফ্রেন্ড, সেন্ড মি বিফোর, দেন সেন্ড ইট টু ইউর ফ্রেন্ড। আর ইউ ক্লিয়ার? ফ্রেন্ড আপনার আপনার যে ইয়ে দিতেছেন ওটা কিন্তু আপনার ফ্রেন্ড পে করে দিতেছে না। আপনি এখানে যে পেমেন্ট দিচ্ছেন ওটা ফ্রেন্ড পে করতেছেন, ইউ আর পেইং ইউর ওন, রাইট? So before sending it to your friend, আমাকে আগে সেন্ড করবেন। Try to write your name and ID clearly in your assignment. আপনাদের অ্যাসাইনমেন্টে নাম এবং আইডি ক্লিয়ার থাকে না, সো নেম আর আইডি ক্লিয়ার করে তারপর আমাকে সেন্ড করবেন। Okay, so the exam is going to be in two parts. There will be a 40 marks of assignment and 10 marks of viva. Every schedule you will get. Okay, Mohammed, you are a new student. You will get the idea of the how the exam will going to be. There is a 40 marks of assignment and 10 marks of viva. You will get the schedule. Okay, and the lecture material, the post I'm already posted in the group. In that post you will get the link where you will get the lecture material. Okay, it is a very easy one, don't worry, you go through the lecture sheet. If you have any problem, knock me in the Facebook Messenger. Okay, I already get the chapters. Okay, thank you. So সবাই ভালো থাকবেন। You will get the ম্যাম আমাদের ভাইবার কোশ্চেন গুলো কেমন হইতে পারে? এই যে যেমন হচ্ছে ডাটা মাইনিং কি, ডাটা ওয়্যারহাউসিং কি, OLTP কি, OLAP কি, এরকম ছোট ছোট কোশ্চেন, মানে ডেফিনিশন গুলো বেসিক্যালি দেখে আসবেন, ঠিক আছে? আচ্ছা ওকে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। Have we answered all of the questions? Sorry? And the assignment is topic unit. This is like the question is in the assignment. No, you will get the assignment topic. You will get on 20 in the website. 20 July on the in the website. Okay. Okay, which questions we answer? These questions. The question you will get at the last slide of every slide. You will get the question of the assignment. You will get here. Okay. So analyze this, read this, and the assignment is almost on this question. Okay. 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 Thank you.